আজ কেজিআর একাডেমির পক্ষ থেকে আমি কানুগোপাল রায় খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমি আলোচনা করব ব্যাকরণের বাক্য। কাদের প্রয়োজন এই বাক্যটি? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণী তাদেরও পাঠ্য, আর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা দশম শ্রেণীতে পড়ছো তাদের তো ভীষণ কার্যকরী একটি বিষয়। এছাড়াও বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা WBCS থেকে শুরু করে প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু বাক্যের প্রশ্ন আসে। এছাড়াও বিভিন্ন ইন্টারভিউ, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই বাক্য খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আমরা এটা ভুল করতে থাকি। তো আজকের আলোচনা প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আমি বিশ্বাস করি। খুব মন দিয়ে আলোচনা শুনবে। এই বাক্য এবং বাক্য পরিবর্তন শিখতে গেলে যে যে বিষয়গুলি আমাদের সত্যি দরকার বা ভুললে চলবে না, সবার আগে বাক্য কাকে বলে, তারপরে এই বাক্যের পদ সংগঠন, বাক্য গঠনের শর্ত, বাক্যের উদ্দেশ্য সম্প্রসারণ, বাক্যের বিধেয় এবং বিধেয় সম্প্রসারণ, তারপরে গঠনগত বা রূপগত বাক্যের বিভিন্ন ধরন এবং পরিবর্তন, এছাড়াও অর্থগত বাক্যের বিভিন্ন পরিবর্তন। প্রত্যেকটি আলোচনা আমি আসব। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর লাইক করতে ভুলো না। সুতরাং কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি বিষয়ে। প্রত্যেকে মন দিয়ে শুনবে, কেউ ভিডিও স্কিপ করবে না, তাহলে কিন্তু সত্যি বুঝতে পারবে না। প্রথমে আসছি বাক্যের সংজ্ঞা। বাক্য কাকে বলে? সবাই আমরা এর উত্তর হয়তো জানি, কিন্তু ভুল আমাদের কোনখানে হয়? খুব মন দিয়ে শোনো। পাশাপাশি একাধিক পদ বসে যখন সম্পূর্ণ একটি মনের ভাব প্রকাশ করে, তখন সেই পদের সমষ্টি যাকে আমরা বাক্য বলি। আমাদের ভুল হয় এইখানটাই, এই পদ না বলে আমরা কিন্তু শব্দ বলে ফেলি। শব্দ বললেই ভুল, কারণ শব্দের ক্ষমতাই নেই একটি বাক্য গঠন করার। সুতরাং এই বিষয়টি যেন ভুল না হয়, এখান দিয়ে কিন্তু MCQ প্রশ্ন হতে পারে। সবাই খুব মন দিয়ে শুনবে। আর এরপরে আসছি বাক্যের পদ সংগঠন। পদ সংগঠন শব্দের অর্থ হচ্ছে একটি বাক্য কোন কোন পদের দ্বারা, কার পাশাপাশি কোন পদ বসে একটি বাক্য তৈরি হয়। একটি বাক্য তৈরি হতে গেলে প্রথমে থাকবে কর্তা, একদম যেন ভুল না হয়। কর্তার পরে থাকবে কর্ম, তারপরে থাকবে ক্রিয়া। অর্থাৎ বাংলা বাক্যের গঠন হচ্ছে কর্তা, কর্ম এবং ক্রিয়া। কর্ম কাকে বলে অন্য ভিডিও আমি বলেছি, প্লেলিস্টে তোমরা দেখে নেবে। প্লেলিস্ট ইউটিউবে যাবে, কেজিআর একাডেমি সার্চ করবে, সেখানে চ্যানেল লোগো দেখতে পাবে, লোগোর উপরে সার্চ করবে, নিচে প্লেলিস্ট দেখতে পারবে। প্লেলিস্ট ক্লিক করবে, সেখান থেকে অবশ্যই বিভিন্ন ফোল্ডার করা আছে, সেখানে দেখতে পাবে। তাহলে বিষয় হচ্ছে এই বাংলা বাক্যের পদ সংগঠন। প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। অর্থাৎ আমি ভাত খাই, ভাত হচ্ছে কর্ম, খাই হচ্ছে ক্রিয়া। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবশ্যই কর্ম পাই, অন্য ভিডিও সেটি বলা আছে। এখন যদি প্রশ্ন করা হয় যে আমি খাই ভাত, এটা কি বাক্য? এমন ধরনের প্রশ্নও কিন্তু হয়। অবশ্যই বাক্য নয়, কারণ বাক্যের পদ সংগঠন কিন্তু ঠিক নেই। আমরা অর্থ বুঝতে পারলেও কিন্তু এটি বাক্য নয়। সুতরাং খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবে এবং মনে রাখবে বাংলা বাক্যের পদ সংগঠন, প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। এরপরে আসছি বাক্য গঠনের শর্ত। সব থেকে বাক্যের গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো পরীক্ষায়, কম্পিটিশন হোক বা মাধ্যমিক বা টেস্ট বা স্কুলের যে কোনো পরীক্ষায়, প্রত্যেকে এর থেকে একটি প্রশ্ন পাবে। সুতরাং এই পর্বের এই আলোচনা, অর্থাৎ বাক্য গঠনের তিনটি শর্ত আছে। একটি আসক্তি, অন্যটি যোগ্যতা, আর একেবারে শেষে কি আকাঙ্ক্ষা। প্রত্যেকটি সংজ্ঞা মনে রাখতে হবে। তাহলে আসক্তি কাকে বলে? আসক্তি হচ্ছে কোন একটি বাক্যের কোন পদের পরে কোন পদ বসবে যে নিয়ম,
সেটাই হচ্ছে আসক্তি, অর্থাৎ প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। সুতরাং যদি কোনো বাক্যের প্রথমে কর্তা, তারপর ক্রিয়া এবং কর্ম বসে, অর্থাৎ আমি খাই ভাত, এটি অবশ্যই বাক্য নয়, কারণ এখানে সঠিকভাবে বাক্যের আসক্তি কিন্তু পূর্ণ হয়নি, মনে রাখবে। এরপরে হচ্ছে যোগ্যতা। বাক্যের গঠন ঠিক থাকবে, বাক্যের আসক্তিও ঠিক থাকবে, বাক্যের আকাঙ্ক্ষা, যদিও আমি এখন আলোচনা করিনি, করব, অবশ্যই মন দিয়ে শুনবে, আকাঙ্ক্ষাও ঠিক থাকবে। কিন্তু কোনো একজন ব্যক্তির বা কোনো একজনের একটি বিশেষ কাজ করার সামর্থ্য নেই বা শক্তি নেই, সেখানেই কিন্তু যোগ্যতার অভাব। ধরো আমরা বলে ফেলি গরু গাছে ওঠে। দেখো, গরু গাছে ওঠে, গরু কর্তা, গাছটা কর্ম, ওঠেটা ক্রিয়া। সুতরাং এটিকে আমরা বাক্য বলবো না, এটি বাক্য নয়, কারণ এই গরুর গাছে ওঠার কোনো যোগ্যতা নেই। সুতরাং এই বাক্যের যে পদ সংগঠন বা পদ, সেটা ঠিক আছে, বাক্যের আসক্তি ঠিক আছে, বাক্যের আকাঙ্ক্ষা ঠিক আছে, কিন্তু ওই যে গরুর গাছে ওঠার যোগ্যতা নেই। সুতরাং এই বাক্যটিতে যোগ্যতার অভাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি প্রশ্ন এখান দিয়ে হয় প্রত্যেকটি পরীক্ষায়, মাধ্যমিক থেকে শুরু করে ডব্লিউবিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষায়। আর এবার হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। অর্থাৎ আমি একটি কথা বলছি, বক্তা যদি সম্পূর্ণরূপে আমার মনের ভাব বুঝতে না পারে বা আমার কথার অর্থ বুঝতে না পারে, সুতরাং তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। অর্থাৎ আমি যদি বলে ফেলি আমি যেতে যেতে, আমি থেমে গেলাম, আমি আর বললাম না, আমি যেতে যেতে কি করলাম, যেতে যেতে গেলাম না, বসে পড়লাম না, ফিরে আসলাম, কোনোটাই কিন্তু আমি পরিষ্কার করে বললাম না। সুতরাং আমি কি বলতে চাইছি বক্তা কিন্তু বুঝতে পারছে না। সুতরাং বক্তার কিন্তু আরো আকাঙ্ক্ষা আছে, সুতরাং মনের ভাব কিন্তু পরিষ্কার হচ্ছে না। তাহলে এমনও বাক্য থাকতে পারে, একটি প্রশ্ন তো এখান থেকে অবশ্যই পাবে, একটি বাক্য দেওয়া থাকবে, বলা হবে এটি বাক্য না বাক্য না, অবশ্যই বাক্য নয় থাকবে, এবং কোনো একটি বাক্য গঠনের শর্ত এখানে পূর্ণ হবে না বা পূরণ হবে না। সেটা কিন্তু খুব মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটি ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় এমন একটি প্রশ্ন হয়, সবাই কিন্তু ভুল করে, একদম যেন ভুল না হয়। যদি আরো বিস্তারিত কোনো আলোচনা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব আরো বিস্তারিত বিষয়ে এই আলোচনাটি করার। এরপরে আসছি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়। এখান থেকে একটি প্রশ্ন পাওয়া যায় প্রায় প্রত্যেকটি পরীক্ষায়। বাক্যের উদ্দেশ্য, প্রত্যেকটি বাক্যের দুটি করে ভাগ থাকে, একটি উদ্দেশ্য, দুটি প্রধান ভাগ, একটি উদ্দেশ্য, একটি বিধেয়। উদ্দেশ্য হচ্ছে বাক্যের কর্তা, আর বাক্যের কর্তা সম্পর্কে যা যা বলা হচ্ছে সমস্তটাই বিধেয়। অর্থাৎ আমি ভাত খাচ্ছি, আমি হচ্ছে বাক্যের উদ্দেশ্য, আর বিধেয় হচ্ছে ভাত খাচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে, এই বাক্যের উদ্দেশ্য সম্প্রসারণ করো। সম্প্রসারণ শব্দের অর্থ বাড়াতে হবে। তাহলে আমি ভাত খাচ্ছি, তাহলে আমি ও আমার ভাই ভাত খাচ্ছি, তাহলে আমি ও আমার ভাই, এখানটায় উদ্দেশ্য সম্প্রসারণ করলাম। ঠিক একইভাবে বিধেয় সম্প্রসারণ হতে পারে, বা একটি উদ্দেশ্য সম্প্রসারণ বাক্য দেওয়া থাকবে, পুরো আন্ডারলাইন করা থাকবে, নিচে দাগ দেওয়া থাকবে যে আমি ও আমার ভাই ভাত খাচ্ছি, আমি ও আমার ভাই দাগ দেওয়া আছে। তাহলে এটা কি উদ্দেশ্য না উদ্দেশ্য সম্প্রসারণ, না বিধেয় না বিধেয় সম্প্রসারণ? অবশ্যই উদ্দেশ্য সম্প্রসারণ। উদ্দেশ্য বিধেয় খুব ভালো করে বুঝবে। উদ্দেশ্য সম্প্রসারণ এবং বিধেয় সম্প্রসারণ যেন একদম ভুল না হয়। বিধেয় সম্প্রসারণ কিভাবে করবে, যে বাক্যটা কি ছিল, আমি ভাত খাচ্ছি, তাহলে আমি ভাত ও মুড়ি খাচ্ছি, ভাত ও মুড়ি খাচ্ছি, আমরা বিধেয়টাকে বাড়ালাম। সুতরাং এইভাবেই কিন্তু উদ্দেশ্য সম্প্রসারণ এবং বিধেয় সম্প্রসারণ খেয়াল করবে। প্রত্যেকটি পরীক্ষায় একটি করে প্রশ্ন থাকে, একদম যেন ভুল না হয়। সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব আরো বিস্তারিত আলোচনায় যাবার। এরপরে আসছি বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন কাকে বলছি, আমরা একটি বাক্য থেকে অন্য বাক্যে নিয়ে যাব বাক্যকে, কিন্তু কোনরূপ অর্থের পরিবর্তন হবে না, একেই বলছি আমরা বাক্য পরিবর্তন। তাহলে বাক্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা প্রথমে যে পাঠ আসবো বাক্যের গঠনগত বা রূপগত ভাগ। অবশ্যই সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য, চারটে বাক্যই বলবে। অনেকে বলতে চায় যে তিনটে বাক্য বলবে, সরল, জটিল, যৌগিক, আমি বলছি চারটেই বলবে। তাহলে সরল বাক্য কি, খুব সংক্ষেপে সংজ্ঞা, যে বাক্যের একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র বিধেয়, একটি মাত্র সমাপিকা ক্রিয়া, সেই বাক্যকে সরল বাক্য বলছি। আর জটিল বাক্য কি, জটিল বাক্যের মধ্যে দেখবে দুটো করে বাক্য থাকবে, যে বাক্যের একটি খণ্ড বাক্য আর একটি খণ্ড বাক্যের সঙ্গে যোগ করা হবে। কি দিয়ে যোগ করা হবে, অবশ্যই সাপেক্ষ সর্বনাম।
যিনি তিনি যেমন তেমন যদি তবে এই ধরনের শব্দ জোড় সাপেক্ষ বলা হয়, সেই শব্দ জোড় দিয়ে যোগ করা হবে। আর যৌগিক বাক্য কি? যৌগিক বাক্যের ক্ষেত্রেও একের অধিক বাক্য থাকবে, খণ্ড বাক্য থাকবে, এখানে কিন্তু অবশ্যই যোগ করা থাকবে সংযোজক অব্যয় দ্বারা। সংযোজক অব্যয় হচ্ছে একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যকে যোগ করে, এবং আর ও এইগুলি দ্বারা যোগ করা থাকবে। খুব ভালোভাবে পরিবর্তন করবে। এই সংক্ষিপ্ত ক্লাসে আজকে আমি পরিবর্তনের দিকে যাব না। যদি পরিবর্তনে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব বাক্য পরিবর্তনটাও শেখানোর। এরপরে আসছে মিশ্র বাক্য। মিশ্র বাক্য কিন্তু একটু দেখে রাখবে। মিশ্র বাক্য হচ্ছে সরল বাক্যের সঙ্গে জটিল বাক্য, যৌগিক বাক্যের সঙ্গে জটিল বাক্য, অথবা জটিল বাক্যের সঙ্গে জটিল বাক্য জুড়ে যে বাক্য তৈরি হয় সেটাই কিন্তু মিশ্র বাক্য। অবশ্যই মিশ্র বাক্য নিজে কিন্তু যৌগিক অথবা জটিল বাক্য। আমি একটি বাক্য মিশ্র বাক্যের উদাহরণ দিয়ে বলি। দেখো, যিনি মেঘবাহন তিনি হাসিবেন, এটা একটি জটিল বাক্য ছিল। আবার যিনি অগ্নিদেব তিনি রুষ্ট হবেন, এটাও জটিল বাক্য ছিল। এই দুটো বাক্যকে আমি জুড়ব, তাহলে যিনি মেঘবাহন তিনি হাসিবেন এবং যিনি অগ্নিদেব তিনি রুষ্ট হবেন, এই দুটো জটিল বাক্যের মাঝখানে আমি এবং দিয়ে যোগ করলাম। সুতরাং এই বাক্যটা কিন্তু যৌগিক বাক্য হয়ে গেল। সুতরাং মিশ্র বাক্য নিজেই আসলে জটিল বাক্য অথবা যৌগিক বাক্য। একটু মনে করিয়ে দিচ্ছি, এখান থেকে বিভিন্ন পরীক্ষায় একটি বাক্য দেয়া থাকবে এবং বলা থাকবে এটি কি ধরনের বাক্য। সেটা সরল বাক্য হতে পারে, জটিল বাক্য হতে পারে, যৌগিক বাক্য হতে পারে, অথবা মিশ্র বাক্য হতে পারে। যে কোনো ধরনের বাক্য তোমাকে চিনতে হবে এই বাক্যটা কি ধরনের বাক্য। মিশ্র বাক্য তো বুঝতে পারবে। যৌগিক বাক্যের ক্ষেত্রে দেখবে মাঝখানে যৌগিক বাক্যের মাঝখানে থাকবে সংযোজক অব্যয় এবং আর ও থাকবে। আর জটিল বাক্যর ক্ষেত্রে দেখবে সাপেক্ষ অব্যয়, অর্থাৎ যিনি তিনি যেমন তেমন যদি তবে যদি তাহলে, এই ধরনের সাপেক্ষ অব্যয় থাকবে। সাপেক্ষ সর্বনামও থাকতে পারে, কিন্তু অব্যয় তোমরা জেনে রাখো তো যেন চিনতে ভুল না হয়। আর একটি মাত্র পরিবর্তন পড়বে, অর্থাৎ সরল বাক্যের থেকে জটিল বাক্য, বা জটিল বাক্য থেকে সরল, বা যৌগিক থেকে জটিল, বা অবশ্যই সরল বাক্যে পরিবর্তন করবে। অর্থ অপরিবর্তিত রেখে পরিবর্তন করবে। এবার একেবারে শেষে আসছি অর্থানুসারে বাক্যের শ্রেণী বিভাগ। অর্থানুসারে বাক্যের শ্রেণী বিভাগ, এখান থেকেও দুটি প্রশ্ন পাওয়া যায়। প্রথমেই আসছি একদম নির্দেশাত্মক বাক্য। এই নির্দেশাত্মক বাক্য প্রায় প্রত্যেকটা ছেলে মেয়ে ভুল করে। একটু খেয়াল করবে, যে বাক্যে আমরা কোনো কিছুকে নির্দেশ করি, বুঝলে না বা অর্থ পরিষ্কার হলো না। নির্দেশাত্মক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হ্যাঁবাচক বাক্য, একটি নাবাচক বাক্য। তাহলে হ্যাঁবাচক বাক্য মানে কি? কোনো কিছু স্বীকার করা। নাবাচক বাক্য মানে কি? কোনো কিছু অস্বীকার করা। তাহলে যে বাক্যের সাহায্যে, এবার আমি নির্দেশক বাক্যের সংজ্ঞা বলছি, তাহলে যে বাক্যের সাহায্যে আমরা কোনো কিছুকে স্বীকার করি বা কোনো কিছুকে অস্বীকার করি, সেই বাক্যকেই বলে নির্দেশক বাক্য। একদম সংজ্ঞা ভুল করবে না। নির্দেশক বাক্যের দুটি ভাগ, হ্যাঁবাচক বা নাবাচক। আলাদা কোনো ভাগ নয়, হ্যাঁবাচক বা নাবাচক। এরপরে প্রশ্নবোধক বাক্য। আমরা সবাই জানি বক্তা কিছু প্রশ্ন করেন যে বাক্যের মাধ্যমে। অনুজ্ঞাসূচক বাক্যটা মনে রাখবে। অনুজ্ঞা মানেই হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, এই তিনটি মনে রাখবে। আদেশ, অনুরোধ, উপদেশ। অর্থাৎ বক্তা যখন তার কোনো বাক্যের মাধ্যমে বা বাক্যের সাহায্যে কাউকে কিছু আদেশ করেন, কাউকে কিছু অনুরোধ জানান বা কাউকে কিছু উপদেশ দেন, সেই বাক্যকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। অবশ্যই উদাহরণ মনে রাখবে। এদিকে এসো, ভালো করে পড়াশোনা করো, এক গ্লাস জল দাও, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের লাইন একটু মনে রাখবে। এরপরে আসছে প্রার্থনা সূচক বাক্য। বক্তা কিছু প্রার্থনা জানান, যে বাক্যের মাধ্যমে ভগবান তোমার মঙ্গল করুন, তোমার ভালো হোক, ইত্যাদি ইত্যাদি। এবার আসছে বিস্ময়বোধক বাক্য। মনে রাখবে, বক্তা অবশ্যই তার বাক্যের মাধ্যমে, কোনো বাক্যের মাধ্যমে বিস্ময় প্রকাশ করেন। বিস্ময় প্রকাশ অবশ্যই আনন্দ, ঘৃণা, বিস্ময়, উৎসাহ বা ভয় প্রকাশ পায়। বাহ, খুব সুন্দর দৃশ্য, অবশ্যই মনে রাখবে। আর একটি বাক্যকে একটু মনে রাখো, কার্যকারণাত্মক বাক্য বা শর্ত সাপেক্ষ বাক্য। কোনো একটি কাজের একটি কারণ থাকবে বা কোনো একটি কাজের একটি শর্ত থাকবে। সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, পদ্ম ফুল ফোটার শর্ত হচ্ছে সূর্য ওঠা, এমন একটি বাক্য কিন্তু আছে, একটু জেনে রাখো। আর একদম শেষে আসছি সন্দেহবোধক বাক্য। বক্তা কোনো বাক্যের মাধ্যমে, বাক্যের সাহায্যে সন্দেহ প্রকাশ করেন, যে হয়তো আমি পারবো না কাজটা, এই যে সন্দেহ, এই সন্দেহ প্রকাশ করেন। সুতরাং গঠনগত বাক্য হোক বা এই অর্থগত বাক্য থেকেও কিন্তু একটি বাক্য দেয়া থাকবে,
এবং বলা হবে অর্থগতভাবে বাক্যটি কোন শ্রেণীর। সেটা হতে পারে নির্দেশাত্মক, হতে পারে অনুজ্ঞা প্রার্থনা, বিস্ময় বা সন্দেহ। মূলত প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে আসে বিস্ময়, অনুজ্ঞা, নির্দেশাত্মক আর সন্দেহ, এই চারটি। এবং তোমাকে লিখতে হবে এবং প্রত্যেকটি বাক্যের একটি করে উদাহরণ যেন আমাদের মনে থাকে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য সমেত গঠন অনুসারে এবং অর্থ অনুসারে প্রত্যেকটি বাক্যের যেন একটি করে উদাহরণ ভুল না হয়। এবং অর্থ অনুসারে কিন্তু একটি পরিবর্তন হয়। এখানে পরিবর্তন কিন্তু না বাচক থেকে হ্যাঁবাচক বা হ্যাঁবাচক থেকে না বাচক, অথবা না বাচক হ্যাঁবাচক থেকে প্রশ্নবোধক বা প্রশ্ন থেকে না হ্যাঁ, এই পরিবর্তনের মধ্যেই বাক্য অর্থগত অনুসারে আসে। সুতরাং যা যা বললাম প্রত্যেকটি বিষয় মনে রাখবে। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাক্য পরিবর্তন এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে শেখানো সম্ভব নয়, তো যদি কমেন্ট করে জানাবে। যদি এমন ধরনের আলোচনা প্রয়োজন হয় তো আমি চেষ্টা করব যে বাক্য পরিবর্তন সরাসরি নিয়ে আসার। আবারও বলছি, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করবে। সবার শুভকামনা এবং আশীর্বাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি।